স্ক্রিনের দিকে তাকাবে। তো নর্মাল আমি যে জিনিসটা পড়বো সেটার জন্য কিন্তু তোমরা বইটাকে ফলো করো। সাধারণ স্কেল সম্পর্কে বলেছে, এগুলো মোটামুটি সবাই জানি আমরা, ঠিক আছে। যে সাধারণ স্কেলের কাজ কি, প্রথমে 15 থেকে 20 মিনিট আমি সময় নেব, একটু ফিজিক্সটা বুঝে নাও। সাধারণ স্কেলের কাজ কি, যে দৈর্ঘ্য পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করে তাকে আমরা স্কেল বলি। স্কেল বলি না, আমাদের কাছে স্কেল আছে সবার কাছে মোটামুটি, তাই না? তাহলে এর মাধ্যমে আমরা কি করি, দৈর্ঘ্য পরিমাপ করি। যে স্কেলে সাধারণত 1 মিটার লম্বা এবং যে স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটারের দাগ কাটা থাকে, যে স্কেলটা হচ্ছে 1 মিটার লম্বা এবং সেন্টিমিটার এবং মিলিমিটারের দাগ কাটা থাকে। তোমাদের দেখো প্রত্যেকের স্কেলে সেন্টিমিটার আর মিলিমিটার দাগ কাটা আছে, আছে না? সেন্টিমিটার এবং মিলিমিটার। এই যে এখান থেকে ধরে নাও এটা 1 সেমি, এখান থেকে এটা 1 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, তার মাঝখানে আবার 10টা করে ছোট ছোট ঘর আছে, এগুলো হচ্ছে মিলিমিটারে, তাই তো? তাহলে তাকে আমরা মিটার স্কেল বলবো। তো অনেক সময় সংজ্ঞা চলে আসে কিন্তু, যে মিটার স্কেল বলতে কি বোঝো, বা স্কেল কাকে বলে, স্কেল কাকে বলে এটা না দিলেও মিটার স্কেল বলতে কি বোঝো, তখন আমরা এইটুকুটা দেখব। আচ্ছা, স্কেল সাধারণত পাতলা কাঠের বা প্লাস্টিকের হয়। সাধারণত কি বলেছে, ধাতুর স্কেল ব্যবহার করা হয় না, কিন্তু এখনো ধাতুর স্কেল পাওয়া যাচ্ছে, দেখবে পাওয়া যাচ্ছে না গো। ওই ধাতুর স্কেলটা নিয়ে আসবে, মাঝে মধ্যে পড়া না পারলে তোমাদেরকে মারা হবে। কারণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে ধাতুর দৈর্ঘ্যের প্রসারণ হয় এবং সংকোচন হয়, জানো তো? উষ্ণতা বৃদ্ধিতে দেখবে রেল লাইনের যে ট্র্যাক গুলো করা থাকে, রেল লাইনের যে ট্র্যাক গুলো করা থাকে সেখানেও কিন্তু তোমরা দেখেছো কিনা জানি না, এই যে ট্র্যাক গুলো থাকে না, এই ট্র্যাকের মাঝখানে কিন্তু এরকম কিছু কিছু জায়গা দেখবে ফাঁকা থাকে। না সরি, এই 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 গ্যাপগুলো, এখানে একটা গ্যাপ, তারপরে আবার এখানে একটা কিছু দূর পরে গ্যাপ গ্যাপ, এখানে একটা কিছুটা গ্যাপ, কেন বলো তো? যে যখন উষ্ণতার টেম্পারেচার যখন বাড়ে গরমের সময় বিশেষ করে, তখন এই যে দুটো আমরা যখন লাইনগুলো একটার সাথে আরেকটা যখন জয়েন করছি তখন মাঝখানে কিছু একটা জায়গা ফাঁকা রাখছি, তার মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কিসে? উষ্ণতা বৃদ্ধি পেলে লোহার দৈর্ঘ্যগুলো কিন্তু, স্টিল বা লোহার দৈর্ঘ্য বা মেটাল কোনো ধাতু থাকলে তার দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায়। এবার যদি মাঝখানে তুমি গ্যাপ না রাখো তাহলে কি হবে, উষ্ণতা বৃদ্ধি পেলে এই লাইনটা এরকম যদি থাকতো, তাহলে একটা সময় পরে উষ্ণতা বৃদ্ধি পেয়ে বেঁকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, আর তখন কি হয়ে যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা রেল লাইনে এরকম গ্যাপ দিয়ে দিয়েছি। কিন্তু স্কেল নির্মাণের সময় আমরা কি করব, যে স্কেলটা আমার কাছে ছিল, ধরো না এই সাইজের একটা স্কেল ছিল, 10 সেমির একটা স্কেল ছিল, এটা দেখা গেল যে উষ্ণতা বৃদ্ধি হয়ে মেটালের যদি তৈরি করি তাহলে সেটা কত হয়ে গেল, তোমার সামান্য বেড়ে গেল, সামান্য বেড়ে যাওয়া মানে কত, 10.0001 সেন্টিমিটার হতেই পারে, তাই না? তাহলে তোমার এখানে একটা এরর চলে আসবে মাপ নিতে গিয়ে। সেই জন্য আমরা কি করব, সাধারণত প্লাস্টিক বা কাঠের স্কেল ব্যবহার করব। মানে দৈর্ঘ্য কিন্তু তোমার উষ্ণতা বৃদ্ধি হলে এতে দৈর্ঘ্য বৃদ্ধির কোনো রকম হ্রাস বা কোনো কিছু হবে না। আচ্ছা, স্কেলের একদিকে সেন্টিমিটার ও মিলিমিটারের দাগ কাটা থাকে এবং অন্যদিকে যেটা দাগ কাটা থাকে সেটা কিস দাগ কাটা থাকে বলতো, ইঞ্চিতে। আচ্ছা, তুমি যখন স্কেলের মাপ নিবে তখন তোমার চোখ কেমন থাকবে দেখো, এরকম হবে না, এরকম হবে না। এরকম চোখ তোমরা শুধুমাত্র মোবাইলে রিলস তৈরি করতে গিয়ে ইউজ করতে পারো, কিন্তু এইরকম পারপেন্ডিকুলার কিন্তু চোখ লাগবে, ঠিক আছে? এই আঁকা বাঁকা চোখ কিন্তু চলবে না, একবার সোজাসুজি তাকাতে হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে বুঝলে তো, এটা একবারে তোমার চোখ এরকম দৃষ্টিকোণ হতে হবে, একবারে সোজা এদিকে তাকাতে হবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। আঁকা বাঁকা চোখ কিন্তু এখানে চলবে না, নাহলে তোমার দৃষ্টিভ্রম হয়ে যাবে। কত মিটার ভুল হয় সেটা এখানে দেওয়া আছে দেখো। লম্বন ভ্রম, এটা আন্ডারলাইন করো, লম্বন সতর্কতা যেটা দেওয়া আছে না, যে জিনিসগুলো বলে দিব ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু কোশ্চিন আসবে। আচ্ছা, এর আগের দিনে মনে হয় তোমাদের বলেছিলাম যে আমরা, তুমি ভৌত বিজ্ঞান যদি আমার মতো করে পড়ো, আমি যেরকম পড়াবো ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, তুমি 80 নিচে পাবে না। এবার 80 নিচে যদি পেয়ে যাও তাহলে তুমি আমার কথা শোনোনি, কারণ এখানে তোমাদের এমসিকিউ কত আছে বলো তো? এর আগের দিন বলছিলাম এমসিকিউ 36 নম্বর আছে, এর মধ্যে কি কি আছে, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন আছে। এমসিকিউ যেটা আমরা বলছি 36 নম্বরের আছে, সেখানে 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন আছে। তার মানে পুরো চ্যাপ্টারে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে শুধুমাত্র এমসিকিউ কর, প্র্যাকটিস ভালো করে করে যাও, তাহলে কত নম্বর পাবে গো, 36 নম্বর পেয়ে যাচ্ছ। হাতে গুনে 2 থেকে 3টে চ্যাপ্টার তোমাদের পড়াবো, হাতে গুনে তুমি যদি 2 থেকে 3টে চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, তাহলে সেই 2 থেকে 3টে চ্যাপ্টারে তুমি মোটামুটি 21 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে, বা 20 নম্বর পেয়ে যাবে। স্কুল তোমাকে 10 নম্বর দিচ্ছে, মানে 2 বা 3টে চ্যাপ্টার তুমি যদি এত ভালো করে পড়ে যাও, যেখান থেকে কোশ্চিন দেখ না কেন ওই 2-3টে চ্যাপ্টারে পারবো, ঠিক আছে। আর স্কুল থেকে 10 নম্বর, তাহলে এমনি তুমি মোটামুটি
আচ্ছা, এখানে আমরা যে বড় কোশ্চেন গুলো বলি না, তোমাদের ফিজিক্সে দেখবে বড় কোশ্চেন এরকম ভাবে হয়, এক এক এক, অথবা কি করবে, 1+2 এ ব্রেক করে দেবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে 36 নম্বর এমসিকিউ, সেটা 36 নম্বর না, সেটা মোটামুটি 50-এর কাছাকাছি। কারণ বড় কোশ্চেনের মধ্যেও কি থাকবে, 1+1+1, আবার 2+ কি থাকবে, 1 থাকবে। তাহলে তুমি যদি প্রত্যেকটা বইকে বইয়ের প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তুমি অনেক কোশ্চেন পেয়ে যাবে, এবং সেগুলো কিন্তু পরীক্ষাতে দেবে। যেমন এই যে লম্বন ভ্রম কিন্তু তোমাদের দিয়ে দেয় পরীক্ষাতে, এবং 2 নম্বরের জন্য দিয়ে দিবে। আচ্ছা, তাহলে কি বলেছে, যে কার্যপ্রণালী কি বলেছে, যে একটি পেন্সিলকে একটি স্কেলের সমান্তরালে রেখে তার একটি দাগ 0 সেমিতে 0 সেমি দাগের সঙ্গে মিলিয়ে লম্বভাবে লক্ষ্য করা হলো। পেন্সিলের অপর প্রান্তের স্কেলের ঠিক কোন দাগকে স্পর্শ করলে সেটাই হবে তোমার স্কেলের দৈর্ঘ্যের পাঠ। এগুলো পরীক্ষাতে দিবে না, কিন্তু কোনোদিন পরীক্ষাতে আসে না। স্কেল থেকে কোনো কোশ্চেন আমি দেখিনি পরীক্ষাতে। আমরা তাহলে মান নির্ণয় করার সময় কিভাবে করব, এটা একটা রেখার আমি দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমার স্কেল অনুযায়ী আমরা কি করব, স্কেলটাকে আমি নেব, এবং স্কেলটাকে ধরুন এটা হচ্ছে আমার স্কেল, আঁকা বাঁকা হয়ে গেল। স্কেলটাকে আমি এখানে বসালাম, তোমরা সকলে যেরকম ভাবে মান নির্ণয় করো অ্যাকচুয়ালি। এই স্কেলটাকে এখানে বসিয়ে নিলে, এই হচ্ছে তোমার স্কেল। তোমরা কি করলে, ধরে নাও এটা হচ্ছে একবারে 0 দাগের সামনে আছে, স্কেল এটা 0 দাগের সামনে আছে, এই বিন্দুটা তুমি দৈর্ঘ্য নির্ণয় করবে, এটা এই বিন্দু। তাহলে এটা ঠিক সামনাসামনি কি দাগে এসছে সেটা দেখে কিন্তু আমরা দৈর্ঘ্য নির্ধারণ করি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলেছে। সতর্কতা কি, যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করার সময় কোন জিনিসটা খেয়াল রাখবো, এখানে বলেছে দেখো, যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সাধারণত এখানে বলেছে যে সাধারণত স্কেলে পাঠ নেবার সময় লক্ষ্য রাখতে হবে যেন দৃষ্টিরেখা দাগের উপর লম্বভাবে পড়ে। তোমার চোখ যেন একবারে সোজা সোজি, এইখান থেকে তুমি যখন তাকাবে, মানটা একবারে কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। ঠিক আছে, দৃষ্টিরেখা যেন একবারে লম্বভাবে পড়বে, তা না হলে প্রকৃত পাঠ নেওয়া যাবে না। এইরূপ ভ্রমকে আমরা কি বলবো, লম্ব লম্বন ভ্রম, বা অনেক সময় লিখে দেয় প্যারালেক্স যেটা আছে, এরর বলে। তাহলে লম্বন ভ্রম মানে কি, যে দৃষ্টিরেখা যদি লম্বভাবে না পড়ে তাহলে আমার কি হয়ে যাবে, মান নিতে ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখা গেল তোমার দৃষ্টিরেখাটা এরকম ভাবে পড়লো, এটা একটা মান নিচ্ছ তুমি, দৃষ্টি এরকম ভাবে তাকাচ্ছ বা এরকম ভাবে তাকাচ্ছ, তাহলে সে এরকম তাকানো উচিত ছিল এরকম ভাবে লম্বভাবে, কিন্তু তুমি তাকালে আঁকা বাঁকা চোখে, এরকম ভাবে তাকালে, এরকম ভাবে তাকালে, এতে তোমার কিন্তু কি হয়ে যাবে, এই যে এরর হয়ে যাবে, এটাকে আমরা কি বলবো, লম্বন ভ্রম বলবো। ঠিক আছে, আচ্ছা এরর এবার ম্যাক্সিমাম মিনিমাম কত হতে পারে, ঠিক আছে, এরর যে হয় সেটা, সেটা ম্যাক্সিমাম মিনিমাম কত হতে পারে। ধরো না তোমাকে 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য তুমি নিচ্ছ, তো লম্বন ভ্রমে সাধারণত যেরকম পরিমাণ এরর হয়, সেটা হচ্ছে গিয়ে 1 মিলিমিটারে হয়ে যায় তোমার, +-1 মিলিমিটার। 1 মিলিমিটারের তোমার এর হয়ে যায়, হয় তুমি 1 সেমি বেশি নিয়ে নিবে, আর নাহলে এক, সরি, 0.1 সেন্টিমিটার বেশি নিয়ে নেবে, 0.1 সেন্টিমিটার তুমি কম নিয়ে নিবে। এই যে দেখো, এটা তোমরা রিডিং করে নিবে। ঠিক আছে, এটা আমি পড়াচ্ছি না, যে ন্যূনতম বা সর্বোচ্চ পরিমাপের সীমা, ন্যূনতম সর্বোচ্চ পরিমাপের সীমা কি বলেছে, যে কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকেই যন্ত্রটির কি বলে, লঘিষ্ঠ ধ্রুবক বলে। ন্যূনতম তুমি যেই পরিমাণ মাপতে পারবে একটা যন্ত্রের সাহায্যে, সেটাকে আমরা কি বলবো, তোমার লঘিষ্ঠ ধ্রুবক বলবো। একটা স্কেলের মাধ্যমে ন্যূনতম কতটা মাপা যাবে তোমরা বলো তো, চ্যাম্পিয়ন্স, একটা স্কেলের মাধ্যমে সব থেকে ছোট দৈর্ঘ্য যেটা মাপতে পারবো, সেটা কত সেমি মাপতে পারবো, বলতে পারবে? স্কেলের গায়ে দাগ কাটা ছিল না, এদিকে তাকাও না, 1, তারপরে 2, এরকম দাগ কাটা ছিল না, তার মাঝখানে আবার দেখো 1, 2 এরকম 10টা ঘর ছিল না, এগুলো কি মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3, 4 এরকম করে কি হয়েছে, 1 সেন্টিমিটার হয়েছে পুরোটা। তো এই যে ছোট্ট একটা ঘরের মাপ আমরা নিতে পারবো, এটার মান কত হচ্ছে, 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, বা বলবো 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই যে ওটাই এখানে বলেছে, দেখো যে আমরা একটা যন্ত্রের সাহায্যে যে পরিমাণ ন্যূনতম মান আমরা নিতে পারবো, সেটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বলা হয়। তাহলে স্কেলের মাধ্যমে স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত, 0.1 সেন্টিমিটার, এটা মনে রাখবো। স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.1 সেন্টিমিটার। তাহলে তুমি মাপ নিতে গিয়ে তোমার এই জিনিসটা ত্রুটি হতে পারে। ঠিক আছে, কারণ কাছাকাছি দুটো না, দুটো রেখা তো খুব কাছাকাছি, তুমি হয় আগেরটা নিয়ে নিবে, নাহলে পরেরটা নিয়ে নিবে, এরকম অনেক সময় হয়ে যায়,
যে দেখা গেল 5 সেন্টিমিটারের দাগটা এটা, তুমি তার আগেরটাও নিয়ে নিতে পারো ভুলবশত বা পরেরটাও নিয়ে নিতে পারো। তুমি যদি লম্বন ভ্রমণ করো তাহলে হয় আগেরটা নাহলে পরেরটা নিয়ে নিবে। তখন তোমার এটা 5 সেন্টিমিটার ছিল, হয় সেটা কত হয়ে যাবে 4.9 হয়ে যাবে, আর নাহলে 5.1 হয়ে যাবে। সেই জন্য বলছি যে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার তোমার এরর হয়ে যায়, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারে এরর হয়। তাহলে আমরা কি কি পড়লাম? একটা হচ্ছে লম্বন ভ্রম এখান থেকে আসে পরীক্ষাতে, আর ন্যূনতম বা ও সর্বোচ্চ পরিমাপের সীমা, ন্যূনতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা। তাহলে একটা 1 মিটার স্কেলের সাহায্যে আমরা সর্বোচ্চ কতটা মাপতে পারবো? 1 মিটার মাপতে পারবো না, একবারে আমরা 1 মিটার মাপতে পারবো, কিন্তু ন্যূনতম যেটা মাপতে পারবো সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। এটা একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে একটা বলেছে যে ধরে নাও তোমাকে একটা কোশ্চিন দেবে পরীক্ষাতে, যে একটা তোমাকে 10 মিটারের মাপ নিতে হবে মিটার স্কেলের সাহায্যে। তাহলে এক্ষেত্রে তোমার শতকরা ত্রুটি কত হতে পারে? কোশ্চিনটা এরকম যে 10 মিটারের তুমি একটা মাপ নিচ্ছ, 10 মিটারের মাপ নিচ্ছ মিটার স্কেলের সাহায্যে, এক্ষেত্রে তোমার ন্যূনতম কত ত্রুটি হতে পারে? তাহলে ন্যূনতম শতকরা ত্রুটি আমার যেটা হিসাব করব, শতকরা ত্রুটি কিভাবে হিসাব করবো দেখে নাও। যে তুমি মান নিচ্ছ কত গো? 10 মিটার, তাই না? তোমার লম্বন ভ্রমণ যেটা আমরা বললাম প্যারালেক্স এরর, সেটা কত হতে পারে? সেটা কত হতে পারে? 0.1 হতে পারে, হয় 1 বেশি নাহলে 1 কম, ইন্টু 100। মানে 10 সেন্টিমিটার মাপতে গিয়ে আমরা 10 10.1 নিয়ে নিতে পারি, অথবা 9.9 নিয়ে নিতে পারি। 1 সেন্টিমিটারে কিন্তু 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার কিন্তু আমার এরর হয়ে যেতে পারে। সেটাকে আমরা বলছি তোমার, যেটা বললাম যে লম্বন ভ্রমণ আমরা বলছিলাম ওটা। তাহলে 1 সেন্টিমিটারে আমার এরর হয়ে যেতে পারে 0.1 সেন্টিমিটারে। তাহলে শতকরা ত্রুটি কত হলো? 0.1/10 × 100। আমরা করাবো এটা, এরকম অঙ্কন করাবো, 100 × 100, তাহলে 1% হবে। এই জিনিসটা রিডিং পড়ে আসবে, দেখো বুঝতে পারো কি? ঠিক আছে? পরীক্ষায় যে জিনিসটা আসে 2 নম্বরের কোশ্চিন, আমি এগুলো যেগুলো বললাম সেটা 1 নম্বরের জন্য আসতে পারে, কিন্তু এখানে একটা 2 নম্বরের কোশ্চিন আসতে পারে, যে রৈখিক স্কেলের সাহায্যে অপ্রত্যক্ষভাবে পাতলা কাগজের বেধ নির্ণয়। রৈখিক স্কেলের সাহায্যে আমরা পাতলা একটা কাগজের বেধ আমরা কি করে নির্ণয় করব? ঠিক আছে? তোমাদের বই আছে না? বই কতগুলো পেজ আছে বলো তো, ভৌতবিজ্ঞান বইয়ে? তোমাদের যে বইটা আছে কতগুলো পেজ আছে আমাকে বলো। 180টা আছে। সবার 180টা তো? হ্যাঁ, আবার কম বেশি হয়ে গেল? কেমন বই? আচ্ছা চ্যাম্পিয়ন্স, মোটামুটি তোমাদের বইটা এরকম আছে আমি ধরে নিলাম। বই এরকম অসংখ্য, কত অসংখ্য পেজ আছে। হ্যাঁ, কোথায় পাচ্ছে? ভিতরে পেজ আছে। তাহলে তোমাকে একটা পেজের বেধ নির্ণয় করতে হবে, তাই তো? টোটাল 167টা পেজ, হাসবে না। টোটাল 167টা পেজ আছে, তোমাকে বের করতে হবে একটা পেজের বেধ। তাহলে এটা আমরা স্কেলের সাহায্যে এইটুকুটা কতটা চওড়া বের করতে পারবো না? এই যে এই পোর্শনটা বের করতে পারবো না? এবং এর সাহায্যে বের করে আমরা দেখলাম যে এইটুকু যেটা চওড়া সেটা হচ্ছে 0.2 সেন্টিমিটার। কথা মানে বলছি যে এখান থেকে এইটুকু যেটা চওড়া সেটা হচ্ছে, বা আমি ধরে নিলাম যেটা যেটা চওড়া সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম যে 10 সেন্টিমিটার চওড়া। তাহলে 167টা পেজ কতটা জায়গা নিচ্ছে চওড়া হিসাবে? 10টা নিচ্ছে না? এই বইটা এই যে দেখো, তোমাদের যেটা খাতা আছে ধরে নাও, এদিকে দেখো আমার দিকে, এটা আমরা চওড়াটা কতটা আছে নিতে পারবো না? এইটুকুটা স্কেলের সাহায্যে মেপে নিতে পারবো। তাহলে ধরে নাও সেটা হচ্ছে 10 সেমি চওড়া। তাহলে 167টা পেজের জন্য চওড়া হচ্ছে 10 সেমি। তাহলে একটা পেজের বেধ কত? একটা পেজের হয়ে গেল 10/167। আমি এখানে রাপে বোঝাচ্ছি, আমি কিন্তু এই অঙ্কগুলো করাবো, সেই জন্য আমি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে 10/167 এটাই হয়ে গেল, এটাই অ্যান্সার তোমাদের। ঠিক আছে? ওই জিনিসটা এখানে বলেছে দেখো, যে প্রদত্ত কাগজটিকে বেশ কয়েকবার ভাঁজ করতে হবে যাতে ভাঁজ করার পর কাগজটির বেধ পরিমাপযোগ্য হয়। এই অবস্থায় কাগজের বেধ স্কেল দিয়ে পরিমাপ করে ভাঁজ সংখ্যা দিয়ে ভাগ করলে পাতলা কাগজটির বেধ পাওয়া যাবে। বা সব থেকে ভালো হচ্ছে গিয়ে এই যেখানে বলেছে, ধরা যাক কাগজটিকে 20টি ভাঁজে ভাগ করব। ভাঁজ করার ভাঁজ করা অবস্থায় এর বেধ পরিমাপ করা হলো 2 মিলিমিটার, অর্থাৎ 0.2 সেন্টিমিটার। তাহলে প্রদত্ত কাগজটির বেধ হচ্ছে কত? এখানে একটা পদ্ধতি বলেছে ওরা, ওরা বলেছে যে একটা কাগজকে নিয়েছে, একটা কাগজের বেধ বের করতে বলেছে না? তাহলে একটা কাগজের বেধ বের করার জন্য কি করেছে, সেটাকে কতবার ভাঁজ করেছে গো? 20 বার ভাঁজ করেছে। এবং 20 বার ভাঁজ করার পরে
একটা কাগজকে তুমি যদি 20 বার ভাঁজ করো তাহলে মোটামুটি এরকম জায়গা নিয়ে নিতে পারে। কথা মানে বলছি, এদিকে দেখাও, উল্টো দিকে দেখাতে হচ্ছে তোমাদের, বলো। একটা কাগজকে 20 বার ভাঁজ করার পরে কিছুটা জায়গা নিল, একটু চওড়া তো হবে, তো মোটা একটু হবে না? একটা কাগজকে 20 বার তুমি যদি ভাঁজ করে একটু মোটা হবে, সেই মোটাটা ধরে নাও। তাহলে 20 বার বেদ পেলাম সেটা হচ্ছে কত? 0.2। 20 বার ভাঁজ করার পরে যেটা বেদ পেলাম সেটা হচ্ছে 0.2। তাহলে একবারে কত? 0.2/20। তাহলে কাগজটার বেদ পেয়ে গেলাম 0.01 সেমি। অথবা বইয়ের ক্ষেত্রে তোমাকে যদি দেয় তাহলে এরকম ভাবে বের করো, পেজ সংখ্যা কোণে। ঠিক আছে, তার বইয়ের ক্ষেত্রেই দেয় এটা। হুম, চলে এসো। এই যে বইয়ের পাতার বেদ নির্ণয় করেছে, দেখো কিভাবে করে দিয়েছে। এই যে বইয়ের পাতার বেদ নির্ণয় করেছে, এটা তোমরা পড়ে নিবে, যেটা বলে দিয়েছি। এগুলো সাধারণত এমসিকিউ হিসাবে আসে না, অঙ্ক হিসাবে দিয়ে দেবে একটা। সত্তর ব্যাস নির্ণয় দরকার নেই, চলে এসো, ওগুলো পড়ে নিবে রেডি। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে তুলা যন্ত্র। আজকে শুধুমাত্র তুলা যন্ত্র পর্যন্ত পড়বো। ঠিক আছে, কারণ তুলা যন্ত্র পরীক্ষাতে আসবে, এখান থেকে কোশ্চিন একবারে 100% আসে পরীক্ষাতে। কি কি আসে কোশ্চিন? প্রথমে আগে কোশ্চিন গুলো বলি। তোমাকে বলবে একটা একটা প্রথম কোশ্চিন, প্রথম যেটা কোশ্চিন হবে, এই যে দেখো লাস্ট একটা লাইন লিখছি, যে ওজন বাক্সের বাটখারা গুলির ভরের অনুপাত। আমি একটু বড় করে দিই, দাঁড়াও। বলেছে ওজন ওজন বাক্সের বাটখারা গুলির ভরের অনুপাত 1:2:2:5 থাকে কেন? ঠিক আছে, একটা কোশ্চিন হলো। 2 নম্বর হচ্ছে কার্যপ্রণালী আসলেও আসতে পারে, কিন্তু কার্যপ্রণালী আসে না, খুব কম আসে, রেয়ার। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন যেটা হবে, আগে কোশ্চিন গুলো দেখাও। নেক্সট কোশ্চেন এখান থেকে 100% কোশ্চিন আসবে এবং তোমরা হয়তো করে আসতে পারবে না। যে ভালো তুলা যন্ত্রের অবশ্যকীয় গুণাবলী, একটা ভালো তুলা যন্ত্র হতে গেলে কি কি হতে হবে, হলো একটা কোশ্চিন। আচ্ছা, আর একটা কোশ্চিন হচ্ছে গিয়ে সতর্কতা, যে আমরা যখন ভর পরিমাপ করব তখন আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। এবার একটা একটা জিনিস আমরা একটু করে পড়ে নিই, চলো আলাদা আলাদা করে একটু পড়ে নিই কি বলেছে। প্রথম জিনিসটাকে পড়বো, এটা তুলা যন্ত্রের সাহায্যে কি নির্ণয় করা হয়। ফার্স্ট যেটা কোশ্চিন আসবে পরীক্ষাতে, যে তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করি। সবাই নিজে নিজের বইয়ের দিকে তাকাও, তাহলে তোমাদের সুবিধা হবে। স্ক্রিনে তাকালে হয়তো অনেকের সমস্যা হতে পারে। এটা তো বলবে তো আমাকে, যে রেকর্ডিং হচ্ছে না। এই যে এই দিকটার দিকে একটু তাকিয়ে থাকবে তোমরা, নাহলে ক্লাসগুলো পাবে না। যদি বুঝতে না পারো তাহলে একবার করে দেখে নিতে পারবে। তাহলে এই যাক, গল্পটা বলে দিলাম আর রেকর্ডিং হলো না, খুব ভালো। কার্যপ্রণালী কি বলেছে দেখো, কিভাবে আমরা প্রথমে লেবেলিং স্ক্রু এর সাহায্যে তুলা যন্ত্রটিকে আনুভূমিক অবস্থায় আনা হয়। লেবেলিং স্ক্রু কোথায় ছিল গো? এই যে দেখো লেবেলিং স্ক্রু, নিচের দিকে দুটো স্ক্রু আছে, দেখতে পেয়েছো? এখানে একটা স্ক্রু। আণবিক অবস্থায় মানে তুলা যন্ত্রটা যদি এঁকে বেঁকে থাকে, স্ক্রুটাকে টাইট করে আমরা কি করতে পারবো, তুলা যন্ত্রটাকে একবার একটা লেবেলিং স্ক্রুর মাধ্যমে আমরা আণবিক অবস্থা নিয়ে আসবো, ভূমির সাথে সমান্তরাল। ঠিক আছে, এই যে আণবিক অবস্থা, এটা হচ্ছে ভূমি যদি হয়, তাহলে এইগুলো যাতে এঁকে বেঁকে না থাকে, একবারে সমান্তরাল নিয়ে এলাম। এবার সূচকটিকে স্কেলের দুপাশে দুলিয়ে দেখতে হবে। সূচকটিকে স্কেলের দুপাশে দুলিয়ে দেখতে, সূচক কোথায় ছিল চ্যাম্পিয়ন্স? সূচক দেখতে পাচ্ছ গো, এই যে সূচক একটা আছে না? স্কেল কোনটা? এই যে স্কেলটা, স্কেলের দুই পাশে ঠিকঠাক দুলছে কিনা দেখতে হবে সূচকটিকে, যে এই দুদিকে সমানভাবে দুলছে কিনা। যদি না দোলে তাহলে স্ক্রু ওজন N1 এবং N2 কে ঘুরিয়ে স্কেলের দুই দিকে সমানভাবে দোলাতে হবে। তাহলে তুমি যদি দোলনায় না দোলে ভালো করে, তাহলে ওকে দোলাতে হবে ফার্স্টে। ঠিক আছে, এই যে স্ক্রু ওজন আর এই যে স্ক্রু ওজন, এই যে এখানে সূচক ছিল, এই সূচকটিকে স্কেলের দুই পাশে দোলাতে হবে। যদি না দোলে তাহলে সেক্ষেত্রে স্ক্রু ওজনটাকে ঘুরিয়ে এটাকে আমাকে ঠিক করে নিতে হবে, দোলাতেই হবে। এখন যে বস্তুর ভর আমরা পরিমাপ করব তাকে বাম দিকের পাত্রে রাখা হয় রেখে, বুঝতে পারলে? তাহলে তোমাকে বলবে যে বস্তুটার ভর তুমি পরিমাপ করো তাকে কোন দিকের পাত্রে রাখবে? বাম দিকের। আমাদের আমাদের এদিকে কি করে, বাজারে যখন যাও তাহলে কি করে বলো তো? বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ডান দিকে জিনিসটা রাখে না? রাখে তো ডান দিকে। আচ্ছা, জিনিসটা কিন্তু ডান দিকে রাখে। কিন্তু তুমি যদি সাধারণ তোলা যন্ত্রের অ্যাকচুয়াল নিয়মে যদি করতে যাও তাহলে তোমাকে কোন দিকে রাখতে হবে? যে বস্তুর ভর পরিমাপ করবে তাকে বাম দিকে রাখবে, আর ডান দিকে কি করবে? বাটখারা যাওয়া হবে। ঠিক আছে, এটা নিয়ম। আচ্ছা, এমন ভাবে বাটখারা চাপিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সূচকটি স্কেলের মাঝখানে থাকে বা জিরো দাগের দুদিকে সমানভাবে দোলে। ঠিক আছে, এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে।
এই যে আমরা ভর পরিমাপ করছি, আর কিছু আছে গো? এই যে ভর পরিমাপ করছি, কোথায় গেল? হ্যাঁ, এই পেজটা, এই লাইনটা বলে দিই একটু তাহলে। আমি হচ্ছে ওখানে আছি। তাহলে যে আমি বাটখারাটা চাপালাম, এই বস্তুটাকে চাপালাম, বস্তুটাকে কোন দিকে চাপিয়েছি? কোন দিকে চাপিয়েছি গো? বস্তুটাকে বাম দিকে। এদিকে বস্তু আছে। ধরো না তোমাদের মাথা আছে, কারো মাথা রেখে দিয়েছি, এই যে মাথা, ঠিক আছে, এই যে চোখ, ঠিক আছে, মাথাটা কেটে এখানে চাপিয়ে দিয়েছি, এই যে মাথা, ঠিক আছে, আর এটা হচ্ছে সূচক। আর ডান দিকের বাটখারা, এই যে এই ফরসেকের মাধ্যমে এবার কি করলাম, ফরসেকের মাধ্যমে এখানে কিছু বাটখারা চাপালাম। তাহলে নিশ্চয়ই এবার বাটখারা, এই যে সূচকটা কি হবে, নিশ্চয়ই একদিকে, একদিকে কি হবে, এসে, তো এই সূচকটা দুলতে দুলতে এসে দেখো এইদিকে এসে একটা সময় পরে কোনো একটা জায়গায় স্থির হবে, দুলে আসবে, এবং এই জায়গাটা রিডিং দেখে আমরা কি করতে পারবো, স্কেলের গায়ে রিডিং দেখে বলতে পারবো যে এটা বস্তুটা তোমার মাথার ভর কত হয়েছে, ঠিক আছে। স্কেলের মাধ্যমে রিডিং দেখে আমরা তোমার বাটখারার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভর কত হয়েছে। দুদিকে যেন সমানভাবে দুলতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে তো বাটখারা চাপাচ্ছই, কিন্তু এটাকে দুদিনে স্কেলের মাধ্যমে তুমি বুঝতে পারবে দুদিকে সমানভাবে দুলছে কিনা। আচ্ছা, এই জিনিসটাই বললো এখানে। সতর্কতা কি বলেছে দেখো, কতটা বাটখারা চাপালে, আর ওটা সূচকটা দেখে, সূচকটা দুদিকে দুলছে কিনা, ঠিক আছে, ওটা দেখে আমরা বুঝতে পারবো যে কতটা তোমার মাথার ভর হয়েছে। তাহলে সতর্কতা কি বলেছে, যখন আমরা পাঠ নেব তখন আমরা কিন্তু খুব অ্যাকুরেট করার জন্য এত সমস্ত জিনিস করেছি, করেছি যাতে বাইরের বায়ু প্রবাহ বিঘ্ন না ঘটায়। সেই জন্য পাঠ নেওয়ার সময় তুলা পাথরটির যে কাচের বাক্সে থাকে তার দরজা কিন্তু বন্ধ রাখতে হবে। এটা কিন্তু কাচের বাক্সের ভেতরে, কারণ এখানে তুমি আলু মাপছো না আর পেঁয়াজ মাপছো না, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলি মাপা হয়। প্রত্যেক তুলা যন্ত্রে ভর পরিমাপের একটি সর্বোচ্চ মান আছে, সর্বোচ্চ মান থাকে। এর বেশি ভর ওই তুলা যন্ত্রে পরিমাপ করা উচিত নয়। সেই জন্য পরিমাপ করার আগে বস্তুটির ভর জেনে নেওয়া উচিত। দেখা গেল তোমার তুলা যন্ত্র যেটা আছে তোমার কাছে, সেটা 5 কেজি মাপতে পারবে, আর তুমি নিয়ে এসছো 50 কেজি, আর দুটো বন্ধু মিলেও বসে গেলে তুলা যন্ত্রের উপর, তাহলে থাকবে? ও ভেঙে ভেঙে কিন্তু একাকার হয়ে যাবে। আচ্ছা, 3 কি বলেছে, যে ভর পরিমাপ কালে তুলা যন্ত্রের কোনো অংশ অযথা হাত দেওয়া উচিত নয়, ঠিক আছে। ভর পরিমাপ করে তুলা যন্ত্রের কোনো অংশে, এটা একটা ইনস্ট্রুমেন্ট, খেলার জিনিস না, যে একবার ওর মাথা ধরে টানবে, একবার চুল ধরে টানবে, এই জিনিসগুলো যাতে না হয়, অযথা হাত দেওয়া যাবে না। আচ্ছা, বাটখারা গুলি ও তুলা যন্ত্রে কোনো ময়লা যাতে না লাগে সেদিক লক্ষ্য রাখতে হবে, কারণ ময়লারও একটা ভর আছে, তাই কিনা বলো? এই জন্য বাটখারা গুলিকে খালি আঙ্গুলের সাহায্যে বা না সরিয়ে, খালি আঙুলে, এই যে আঙুলের কিন্তু, আমাদের আঙুলের ডগাতেও কিন্তু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া তো বাদ দাও, কিন্তু নোংরা আছে, নোংরা লেগে যেতে পারে, নোংরার কিন্তু একটা ভর আছে, ঠিক আছে। একবারে খুব সিরিয়াসলি আমরা মাপছি। এইরকম যদি বাটখারার মাধ্যমে যদি ভর পরিমাপ করে মাছ, তাহলে অ্যাকুরেট মাছ আসবে বলো বাড়িতে? 1 কেজি মানে 1 কেজিই আসবে, না না, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য বাটখারাগুলিকে খালি আঙুলের মাধ্যমে না সরিয়ে ফরসেপ এর সাহায্যে সরানো উচিত। তুলাপাত্র বাটখারাগুলি চাপানো, তুলাপাত্রে বাটখারাগুলি চাপানো বা তুলাপাত্র থেকে বাটখারাগুলিকে নামানোর আগে স্ক্রু ঘুরিয়ে তুলা দণ্ডটিকে নিচে নামানো উচিত। স্ক্রুটাকে ঘুরিয়ে আমরা তুলা দণ্ডটাকে নিচে নামিয়ে দিতে পারবো। সিস্টেম ওরকম করা আছে। ওজন করার পরই বাটখারাগুলিকে পুনরায় বাক্সের মধ্যে সরিয়ে রাখতে হবে। এবার এই জিনিসটা আমি আর পড়বো না, এই জিনিসটা আমি শুধু এখানে বলে দেবো যে ভালো তুলা যন্ত্রের কি কি সুবিধা আছে। 1 নম্বর সুবিধিতে কি বলেছে দেখো তো, এটা পড়ে আসবে, তুলা যন্ত্রটি কি হতে হবে, সুবিধি হবে। সুবিধি মানে 4টা পয়েন্ট আছে। তুলা যন্ত্রটি, ভালো তুলা যন্ত্রের অবশ্যই কি হবে, সুবিধি হবে। সুবিধি মানে কি, যে তুলা যন্ত্রে তুলাপাথর দুটি ভরের সামান্য পার্থক্যের ফলে তুলা দণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায়, তাই না, ভরের সামান্য পার্থক্যের ফলে বেশি যেদিকে ভর সেদিকে হেলে যাবে, সেটা হচ্ছে সুবিধি তুলা। তুলাদণ্ডটাকে কি করে, তুলাদণ্ডকে লম্বা হালকা করতে হবে, সূচককে লম্বা করে এবং তুলাপাতা দুটিকে হালকা করে। 4 নম্বর কি বলেছে, তুলাদণ্ডের ভরকেন্দ্র আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবিধি করে। সুবিধি তুলাযন্ত্র করার জন্য এতগুলো নিয়ম আছে, ঠিক আছে। তুলাপাতা দুটিকে হালকা করতে হবে, এই সমস্ত 4টা পয়েন্ট আছে। আর তুলাযন্ত্র নির্ভুল হবে, ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট। তুলাযন্ত্রটি কি হবে, দৃঢ় হবে। দৃঢ় মানে তুমি যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো না, একটু শক্তপোক্ত লাগবে যাতে সহজে ভেঙে না যায়। তুমি খড়ি দিয়ে বানিয়ে দিতে পারো না তুলাযন্ত্র, ঠিক আছে। তুলাযন্ত্রটি সুস্থিত হবে। তুলাযন্ত্র সুস্থিত মানে কি,
যে তুলাদণ্ডটি দুলতে থাকলে সেই দোলন যেন সারাদিন ধরে না চলে আবার, ঠিক আছে, দুলতেই আছে এরকম যাতে না হয়। হুম, দোলে দোদুল দোলে দুলো নাই এরকম গান হয়ে গেল তখন। তাহলে সুস্থিত হবে যে তুলাদণ্ডটি দুলতে থাকলে সেই দোলন যেন দীর্ঘ সময় ধরে না চলে, তুলাদণ্ডটি যেন তাড়াতাড়ি স্থির অবস্থায় চলে আসে। বেশ, এরপরে লাস্ট যেটা পয়েন্ট, যে আমরা তুলাযন্ত্রের সর্বনিম্ন সর্বোচ্চ পরিমাপ সীমা কতটা মাপতে পারবো, সর্বনিম্ন 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ কত গো, 211.10 গ্রাম। ঠিক আছে, স্প্রিং তুলাযন্ত্র তোমরা নিজেরা করবে। শোনো, আমরা তুলাযন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করি, কিন্তু স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করব, ওজন। স্প্রিং তুলাযন্ত্র একটু দেখে নিও তোমরা, আমি স্প্রিং তুলাযন্ত্রটা তবু একবার পরে পড়াবো। তোমরা এবার মাপক চোঙ দেখবে বাড়িতে, এগুলো তোমাদের পড়া, কারণ এগুলো এতটা কঠিন না যে তোমরা পারবে না বুঝতে। আমি কয়েকটা জিনিস আর বোঝাবো। আচ্ছা, এটা পড়বে তোমরা, আয়তন মাপক চোঙের সাহায্যে ন্যূনতম সর্বোচ্চ পরিমাপ। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাক্টিভিটি যেটা আছে এখানে, ভিভিআই, এটা দাগে নাও, ভিভিআই। ঘড়ি সম্পর্কে মোটামুটি তোমরা জানো, ঘড়ি পরে নিবে, আমি আর ঘড়ির ব্যাপারে কি বলবো। দোলক ঘড়ি একটু দেখে নিও। এই যে মেট্রোনাম আর সিজিএমটা ইম্পর্টেন্ট করো। মেট্রোনাম আর সিজিএম, এই ঘড়িগুলোর স্পেশাল বৈশিষ্ট্য কি, ঠিক আছে, উপগ্রহ উৎক্ষেপণ কালে কিন্তু মেট্রোনাম বলে ঘড়িটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর সিজিএম ঘড়িটা একবার দেখে নিও, এগুলো এমসিকিউ কোশ্চেনের জন্য। বেশ, তোমরা এতটা পড়ে আসবে, কারণ পরের জিনিসটা আমাকে বোঝাতে হবে, ঠিক আছে। স্টপ ক্লক পর্যন্ত পড়ে এসো। আর যতগুলো এমসিকিউ পারবে, ঠিক আছে, যতগুলো এমসিকিউ বলতে তোমাদের এমসিকিউ থাকবে 2 নম্বর পর্যন্ত, এই যে এতটা এমসিকিউ গুলো পড়ে আসবে, ঠিক আছে। এমসিকিউ গুলো 2 নম্বর পর্যন্ত যতগুলো পারবে খুঁজে খুঁজে একটু বই থেকে নিয়ে এসো, ঠিক আছে, আমি পরের দিন করিয়ে দিব। আর দুটো জিনিস করালেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তোমাদের।